এই বন্ধুরা কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আরেকটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। যেই মুভিটা ভৌতিকও না, অ্যাকশনও না। এটা হচ্ছে একটা সারভাইভাল মুভি। ২০১৮ সালে সত্য ঘটনার উপরে নির্মিত এই মুভিটা। এই মুভিতে আমরা দেখতে পাবো ১৩ জন বাচ্চাকে কিভাবে ডুবুরিরা উদ্ধার করে। এই ১৩ জন বাচ্চা পাহাড়ের গুহার মধ্যে আটকে যায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই গুহার মধ্যে অনেক পানি ঢুকতে থাকে এবং পানি ঢুকে পুরা গুহা ভর্তি হয়ে যায়। সেই গুহা থেকে ডুবুরিরা নিজের জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার করে। শ্বাসরুদ্ধকর এক সার্ভাইভাল থ্রিলার মুভি, যেই মুভির নাম হচ্ছে 13 লাইভস। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। গল্পটি শুরুতে আমরা দেখতে পাই ২০১৮ সালের জুন মাসে শনিবার দিনে গল্পটি শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই বেংচুয়াং মাঠে একদল জুনিয়র ফুটবলাররা তারা খুব মজা করে ফুটবল খেলছে। খেলা শেষে আমরা দেখতে পারি তারা খুব মজা করতেছে, কারণ হচ্ছে আজকে তাদের দলের সবচেয়ে ছোট সদস্য, যার নাম হচ্ছে চাই, তার আজকে জন্মদিন। ওই জন্মদিন উপলক্ষে চায়ের বাসায় চাই সবাইকে দাওয়াত দেয় যে আমার বাসায় আজকে সবাই খাওয়া দাওয়া করবা। তো তাদের এক দলের এক সদস্য বলে, চলো তোমার বাসায় খাওয়া দাওয়ার আগে আমরা একটা গুহা থেকে ঘুরে আসি। যেই গুহাটা অনেক সুন্দর, যেই গুহার নাম হচ্ছে থাম লুয়াম কেভ। তো যেমন কথা তেমন কাজ, সবাই মিলে সেই গুহায় মজা করতে করতে ঢুকে যায় এবং অনেক আনন্দ করতে থাকে। তো তারা যখনই গুহার বেশ কিছুটা ভিতরে ঢুকে যায় তখনই আমরা দেখতে পারি বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এবং তারা বেশি ভিতরে থাকার কারণে এই বৃষ্টির খবর তারা কিছুই জানতে পারেনি এবং বৃষ্টির কোনো শব্দও তারা পায়নি। অন্যদিকে আমরা দেখতে পারি যে তাদের জন্মদিনের অপেক্ষা করতেছে সবাই। আসলে জন্মদিনের ছেলেই নেই, মানে চাই এখানে নাই। তো তারা কোথায় গেছে, তারা তো খুব টেনশন করতেছে। তখনই তাদের বন্ধুর কাছ থেকে তারা শুনতে পায় তারা থাম লুয়াম কেভ নামের গুহায়, সেই গুহায় তারা ঘুরতে গেছে। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় এবং তাদের সাথে সাথে খুঁজতে বের হয়। এই বৃষ্টির মধ্যে চিন্তা করো, সবাই মিলে তাদেরকে খুঁজতে বের হয়েছে এবং সেই গুহার সামনে গিয়ে তাদের সবার সাইকেল দেখতে পায় এবং দেখে তারা নিশ্চিত হয় যে তারা এখানেই এসেছে। এবং ওই গুহাতে ঢুকে যেখানে দেখতেছে তারা পানি ঢুকতেছে, এই পানি ঢোকা দেখে তো তাদের চোখ কপালে উঠে যায় এবং তারা খুব অস্থির হয়ে যায়। তো সাথে সাথে সবাই মিলে জরুরি সেবায় ফোন করে এবং জরুরি সেবার খবর পাওয়ার সাথে সাথে সেই দেশের গভর্নর সহ নেভিতে যেই লোকজন ছিল যারা উদ্ধার কর্ম চালায়, কাজকর্ম করে, তারা সবাই এসে সেখানে হাজির। এরপরেই আমরা দেখতে পারি যে সেখানে ভার্নার নামে একজন লোক এসেছে, যে কিনা এসে নেভি সিলের প্রধান এবং গভর্নরকে বলে যে দেখুন, আমার নাম ভার্নার, আমি এখানে গুহা নিয়ে পড়াশোনা করি। তো আমি এই গুহার মধ্যে বহুবার গিয়েছি, কিন্তু বর্ষাকালে আমি কখনোই এই গুহার মধ্যে যাইনি। তখন ভার্নার তার কাছে থাকা একটি ম্যাপ বের করে যে আমি যখন এই গুহার মধ্যে আগে ঢুকেছিলাম তখন আমি এই ম্যাপটি তৈরি করেছি এবং এই গুহার মধ্যে অনেক সরু সরু বাঁক আছে এবং অনেক সরু সরু পথ আছে, যেই পথগুলো এই বৃষ্টির মধ্যে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কিছু করার নেই, এই অসম্ভব কাজটাকে তাদের সম্ভব করতে হবে, কারণ এখানে ১৩ জনের বাচ্চা আটকে আছে এবং তাদের চেষ্টা করবে তারা জীবিত উদ্ধার করার জন্য। তো যেমন কথা তেমন কাজ, সেই ম্যাপ ধরে ডুবুরিরা, যারা বেস্ট ডুবুরি সারা পৃথিবী থেকে এসেছিল, তারাই ওই পানির মধ্যে দিয়ে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। এবং আমরা দেখতে পারি এখানে টি জংশন নামে একটি জায়গা আছে, যেখানে পানির এতটাই প্রেসার ছিল যে তারা কোনোভাবেই সামনে এগুতে পারতেছিল না। তো তারা আবার সেখান থেকে ব্যাক করে এবং তারা জানায় যে আমরা যতটুকু সম্ভব ভিতরে ঢোকার চেষ্টা করেছি, বাট পানির এতটাই প্রেসার যে আমরা আর সামনে এগুতে পারতেছিলাম না, তাই আমরা সেখান থেকে চলে এসি। এখন বাকিটা আল্লাহ জানে যে ওরা এখনো বেঁচে আছে না মরে গেছে। যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আসলে বেঁচে থাকার আশাটা খুবই কম। তবে অপরদিকে আমরা দেখতে পারি যে ভার্নার নামে সেই লোকটি নেভি সিলদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছিল এবং সেই দেশের গভর্নরকে বলে যে আপনি যদি সম্ভব হয় তাহলে ব্রিটিশ কেভ রেস্কিউর সাথে একটু যোগাযোগ করুন, কারণ তাদের কাজই হচ্ছে গুহা থেকে যদি কেউ ফেঁসে যায় তাহলে সেখান থেকে তাদের উদ্ধার করাই, এটাই হচ্ছে তাদের প্রধান কাজ। অন্যদিকে আমরা দেখতে পাই যে থানেক নামের একজন ইঞ্জিনিয়ার, যিনি হচ্ছে পানির ইঞ্জিনিয়ার, সে জানার চেষ্টা করে এই গুহার মধ্যে পানিটা আসলে কিভাবে আসতেছে এবং কিভাবে বাড়তেছে। তো সে গ্রামের লোকাল লোকদের জিজ্ঞেস করে যে আপনারা কি বলতে পারেন এই বৃষ্টির পানিগুলো এই গুহার মধ্যে কিভাবে ঢুকে এবং কোত্থেকে আসে, এটা রাস্তাটা কোনটা, আমাকে কি একটু দেখাতে পারেন? তখন গ্রামের লোকজন বলে চলেন আমার সাথে। যেমন কথা তেমন কাজ, আমরা দেখতে পাই যে একজন লোক সেই থামেত নামের লোকটাকে নিয়ে সেই পাহাড়ের গুহায় রাস্তার মধ্যে চলে যায় এবং সে দেখায় যে দেখেন এদিক দিয়ে পানি এসে এই ফুটো দিয়ে পানি গুহার মধ্যে প্রবেশ করে।
তখন থামেদ চিন্তা করে যে গুহার মধ্যে পানি কমাতে হলে এই ফুটো অবশ্যই বন্ধ করতে হবে। কারণ এই ফুটো যদি বন্ধ না করা হয় তাহলে অনবরত গুহার মধ্যে পানি ঢুকতে থাকবে এবং গুহার মধ্যে পানি বাড়তে থাকবে। তো এই সবকিছু চিন্তা ভাবনা করতে করতে কে কি করবে, কে কিভাবে উদ্ধার করবে, এইসব ভাবতে ভাবতে তাদের ৫ দিন কেটে যায়। এরপরই আমরা দেখতে পারি যে ব্রিটিশ কাউন্সিলের সাথে যোগাযোগ করার পর ব্রিটিশ কাউন্সিল ২ জন ডুবুরি পাঠায় যা হচ্ছে তাদের মধ্যে বেস্ট, এবং এই ২ জনের নাম হচ্ছে জন এবং রিক, এবং তারা সাথে সাথে থাইল্যান্ডে চলে আসে এবং দ্রুত তারা প্রস্তুত হয়ে পানিতে নামে, কারণ ১৩ জনকে বাঁচাতে তো হবে। তো তারা দেখতে পারি যে তারা খুব দ্রুত পানিতে নামে, এবং মনে আছে সেই টি জংশন নামে যে জায়গাটা আগেই চিহ্নিত করেছিল, তো তারা সেই জায়গা পর্যন্ত যেতে পারে, এর বেশি তারা যেতে পারে না, কারণ পানির মধ্যে এতই স্রোত ছিল যে এই স্রোতের কারণে তারা সামনে কোনোভাবে আগাতেই পারতেছিল না। তো অপরদিকে আমরা দেখতে পারি যে দমকল বাহিনী সেই গুহা থেকে পানি বের করার জন্য পাম্প লাগিয়ে দিয়েছে, এবং যদি কিছুটা পানি কমে, কিন্তু পানি কমার নামগন্ধ একটুও নেই, কারণ হচ্ছে বৃষ্টি অনবরত হচ্ছে এবং এই বৃষ্টির কারণে পানি বেড়েই যাচ্ছে। তো এদিকে আমরা দেখতে পারি যে গভর্নর সবার নিরাপত্তার কথা চিন্তা করে বৃষ্টি না কমা পর্যন্ত সেই গুহায় ঢোকা সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি থানেক সবকিছু খোঁজ খবর নেওয়ার পরে সে গভর্নরের কাছে আসে এবং বলে, দেখুন বৃষ্টি তো কোনোভাবেই কমতেছে না, তো পাহাড় থেকে যে পানিটা নামতেছে এই পানিটাকে যদি কোনোভাবে আটকানো যায়, মানে গুহার ভিতরে ঢুকতে না দেওয়া হয়, তাহলে গুহাতে আর পানি বাড়বে না, এবং দমকল দিয়ে যে পানিটা টানা হচ্ছে সেটা দিয়ে গুহার মধ্যে পানি কমবে। তো এই পানিটা তাহলে কি করব, এই পানিটা হচ্ছে যে কৃষি জমিতে আমরা এটা ট্রান্সফার করব, যদি কৃষি জমির মানুষ এটা মানে। তো যেমন কথা তেমন কাজ, থানেক এবং গভর্নর মিলে সেই কৃষকদের ডাকে এবং কৃষকদের বোঝানোর চেষ্টা করে যে দেখো এখানে ১৩ জন বাচ্চা আটকে আছে, তো আমরা এই পানিটা যদি তোমাদের জমিতে দেই তোমরা কি এটা মানবা? যদি তোমরা এটা মানো তাহলে এই ১৩ জন বাচ্চাকে আমরা বাঁচাতে সক্ষম হব। তো কি আর করার, কৃষি জমির মানুষরা তো কৃষক, তো তারা ১৩টা বাচ্চা বলে কথা, তো তারা সবকিছু শুনে এবং রাজি হয় যে ঠিক আছে আমরা রাজি। কোন কথা তেমন কাজ, আমরা দেখতে পারি যে সেই পাম্প দিয়ে পানি বের করে সেই পানি আবার কৃষি জমির মধ্যে ফেলা হচ্ছে, এবং আমরা আরো দেখতে পারি যে যেই ১৩ জন বাচ্চা আটকে ছিল তার গার্জিয়ানরা যে ধর্মের সেই ধর্মের প্রার্থনা করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে যে বৃষ্টিটাকে থামিয়ে দাও, এবং আমরা দেখতে পারি যে ঠিক ১০ দিন পরে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামার পরেও ওই গুহার মধ্যে ঢুকতে কেউ রাজি হচ্ছিল না, কিন্তু জন এবং রিক এই ২ জন তো দক্ষ ডুবুরি, তারা ২ জন রাজি হয় এবং যেমন কথা তেমন কাজ, তারা পানির মধ্যে নেমে যায়। এবং এই পানির মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছিল তখন তো বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি না হওয়ার কারণে পানির স্রোত অনেক কম ছিল এবং তারা খুব দ্রুত পাতায়া ব্রিজ পর্যন্ত পৌঁছে যায়, এবং যখন পানি থেকে উঠে তখন তারা দূরে টর্চের আলো দেখতে পায় এবং এই আলো দেখে তারা অনেক খুশি হয়। তখনই আমরা দেখতে পারি তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওই ১৩ জন যেখানে ছিল সেই জায়গাটার নাম হচ্ছে চেম্বার ৯, এবং এই চেম্বার ৯ এর সামনে এসে তারা ডুবুরিরা ১৩ জনকে দেখতে পায়, এবং এই ১৩ জনকে দেখে তারা এতটাই খুশি হয় যে এখানে এত পানি, কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কোনো পানি ছিল না এবং তাদের খাওয়ার মতো কোনো খাবারও ছিল না। কিন্তু এই ১০ দিন এই বাচ্চারা যে কিভাবে বেঁচে ছিল তা একমাত্র আল্লাহই জানে। আমার দেখে তো খুব খুশি লাগতেছে। তো তোমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা বন্ধুরা। জন আর রিক যখন তাদের সাথে কথাবার্তা বলে এবং শুরুতেই তারা জিজ্ঞেস করে তোমরা এখানে মোট কতজন আছো, তখনই বাচ্চারা জানায় যে আমরা এখানে মোট ১৩ জন আছি। তখন এই কথা শুনে তো তারা আরো বেশি খুশি হয় যে একজনও মারা যায়নি, ১৩ জন জীবিত আছে। তখনই তারা সাথে সাথে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কি খেয়ে বেঁচেছিলা। তখনই বাচ্চারা বলে যে আমাদের এখানে কোচ আছে, এই কোচ আমাদের শুধু পে করাতো, মানে যোগাসন করাতো। যোগাসন করলে তো অবশ্য কখনো ক্ষুধা মিটে যায় না, বাট শরীর অনেক স্ট্রং থাকে, মন অনেক ভালো থাকে। তো তারা শুধুমাত্র যোগাসন করেই এই ১০ দিন বেঁচে ছিল। তো বাচ্চারা তো অনেক কিছু খাবার দাবার চায় যে আমাদের খাবার দাও, বাট ওরা তো কোনো খাবার আনেনি, ওরা শুধু এখানে দেখতে এসেছিল যে ওরা বেঁচে আছে না মরে গেছে। ওরা এখন কিছু করতে পারতেছে না এবং ওদের সাথে ওদের নিতেও পারতেছে না, কারণ পানির নিচ দিয়ে যেতে হলে অনেক প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার, যে অক্সিজেন তারা নিয়ে আসেনি। তখন তারা বাচ্চাদের বলে যে তোমরা এখানে থাকো, আমরা আবার ফিরে আসবো, কারণ আমাদের এখন যেতে হবে। তো তারা যে জীবিত আছে এই জিনিসটা মানুষকে বলার জন্য তারা তাদের ভিডিও রেকর্ড করে নেয়, এবং এই ভিডিওটা যখন তারা বের হয়ে আসে তখন এটা ছড়াতে ১ মিনিটও টাইম লাগে না, এবং তাদের গার্জিয়ানরা, মানে ওই ১৩ জন বাচ্চার গার্জিয়ানরা এই ভিডিও দেখে অনেক অনেক পরিমাণ খুশি হয়, মানে এত পরিমাণ খুশি যা তোমাদের বলে বোঝানো যাবে না বন্ধুরা। আমিও অনেক খুশি হয়েছি।
কারণ অনেকেই ভেবে নিয়েছিল যে এই ১০ দিন বাচ্চারা তো বেঁচে থাকা সম্ভব না। একে তো অন্ধকার গুহা, দ্বিতীয়ত পানিতে অনেক ভর্তি এবং তৃতীয়ত তাদের কাছে কোনো খাবার ছিল না। তো এই জিনিসটা নিয়ে এই গার্ডিয়ানরা আরো বেশি প্যানিক ছিল এবং যখনই খুশির সংবাদটা পায় তারা এতটাই খুশি হয় যে খুশিতে পুরো আত্মহারা হয়ে যায়। তো পরের দিনই আমরা দেখতে পারি যে জন এবং রিক সাথে একজন ডক্টরকে নিয়ে তারা আবার পানির নিচ দিয়ে সেই চেম্বার অফ নাইন যে জায়গাটায় ১৩ জন বাচ্চা ছিল সেই জায়গার উদ্দেশ্যে তারা বেরিয়ে যায় এবং পানির নিচ দিয়ে যায় এবং সেখানে সেই ডাক্তার সহ জন এবং রিক আসে এবং তাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসে। আসলে তাদের মূল আসার উদ্দেশ্য ছিল যে এই বাচ্চারা কতটুকু স্ট্রং আছে, তারা কি সুস্থ আছে নাকি তারা অনেক রোগা হয়ে গেছে, তারা কি পানির নিচ দিয়ে আদৌ বেরোতে পারবে নাকি পানি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এই সবগুলাই চেক করার জন্য মূলত ডাক্তারকে নিয়ে আসা। অপরদিকে আমরা দেখতে পাই জন এবং রিক তখন অক্সিজেনের সিলিন্ডার চেক করতেছিল যে এখান থেকে তো বাচ্চাদের নিয়ে বেরোতে হবে, তো দেখি অক্সিজেনের কি অবস্থা। কিন্তু তখনই তারা দেখতে পায় যে তাদের আসার জন্য, কারণ নতুন ডক্টরকে নিয়ে এসেছে, তার তো ডুবুরিতে মানে পানির নিচে থাকার কোনো অভ্যাস নাই, তো অনেক চিপা চাপা দিয়ে আসার জন্য বেশি অক্সিজেন খরচ হয়ে গেছে। তো এখন তারা ৩ জন এসেছিল, বাট বাইরে যাওয়ার মতো ৩ জনের কাছে অক্সিজেন নাই। বাইরে শুধুমাত্র একজন বেরোতে পারবে, তাও কোনো মতে কষ্ট মষ্ট করে বেরোতে পারবে। তো তারা ডিসিশন নেয় যে তাদের ৩ জনের মধ্যে থেকে একজন বাইরে যাবে এবং বাইরে গিয়ে সে জানাবে যে সবাই সুস্থ আছে, তাদেরকে বের করে আনার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন নাই। এরপরেই আমরা দেখতে পারি যে হ্যারির মাথায় একটা বুদ্ধি এসেছে। সে বলে বাচ্চাদের তাড়াতাড়ি উদ্ধার করতে হলে আমাদের আরো ২ জন ডুবুরি এবং একজন ডাক্তার দরকার। তো জন জিজ্ঞেস করে কে কে, তখন রিক বলে যে ক্রিস এবং জন এবং ডক্টর হ্যারি, এই ২ জন যদি আমাদের সাথে যোগ দেয় তাহলে আমরা খুব দ্রুত বাচ্চাদের উদ্ধার করতে পারবো, নাইলে অনেক দেরি হবে। আমার খুব ভয় করতেছে, কারণ এইটা এতটাই গভীর এবং এতটাই দূরত্ব যে তাদেরকে সাবধানে বের করে আনাটা অনেক কষ্টকর হবে। তো তাড়াতাড়ি করতে হলে আমার এই ৩ জনকে দরকার। যেমন কথা তেমন কাজ, সাথে সাথেই তাদেরকে খবর পাঠানো হয়। জন এবং রিক তাদের ৩ জনকে রিসিভ করে এবং তারা ৩ জন এসে জানতে চায় এখানে কি এমন হয়েছে যে আমাদের খবর দিলা। তো তারা বলে এখানে ১৩ জন বাচ্চা অনেক দূরে এবং অনেক গভীরে আটকে আছে, তো তাদেরকে উদ্ধার করতে হলে তোমাদের হেল্প আমার দরকার এবং তোমরা আমাকে সাহায্য করো। তো এই কথা শোনার পরে রিক্স এবং জনস এবং ডক্টর হ্যারি তারা রাজি হয়ে যায় যে তাদেরকে সাহায্য করবে। এবং অপরদিকে আমরা দেখতে পাই যে জন এবং রিক ডক্টর হ্যারিকে বুঝিয়ে বলতেছে যে দেখো তুমি একজন ভালো সাঁতারু, এই জন্যই তোমাকে এখানে আনা হয়নি, কারণ এখানে আনা হয়েছে যে তুমি একজন ভালো ডাক্তার এবং তুমি একজন অ্যানেস্থেটিয়াক। অ্যানেস্থেটিয়াক মানে হচ্ছে অপারেশনের সময় যে অ্যানেস্থেটিয়া পুশ করা হয়, যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, সেটার বিশেষজ্ঞ হচ্ছে ডক্টর হ্যারি। এবং এই জন্যই তাকে আনা হয়েছে যে যেই ১৩ জন পানির নিচে আছে এবং সেই চেম্বার অফ নাইন জায়গাটায় আছে, তাদেরকে ওইখান থেকে বের করতে হলে তাদেরকে অজ্ঞান করে বের করতে হবে। আর এই জন্য হ্যারির সাহায্য তাদের বেশি দরকার, আর হ্যারি হচ্ছে অ্যানেস্থেটিয়া স্পেশালিস্ট। তো হ্যারি এই কথা শুনে বলেন না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা অসম্ভব, কারণ এমনিতেই পানির মধ্যে অক্সিজেন কম এবং সেইখানে যদি তাদের আমি অ্যানেস্থেটিয়া দেই, তারা ওইখান থেকে এত দূরত্ব কিভাবে আনা হবে? যদি কোনো রকমের তাদের জ্ঞান ফিরে আসে তাহলে তো তারা সাথে সাথে সেখানে মারা যাবে। আমি কোনোভাবেই এই রিস্ক নিতে পারবো না, সরি বন্ধুরা, তোমরা আমাকে এখানে ডেকেছো। কিন্তু জন এবং রিক তাকে এত পরিমাণে বুঝায় যে দেখো অ্যানেস্থেটিয়া ছাড়া ওই অন্ধকার জায়গা দিয়ে পানির নিচ দিয়ে কোনোভাবেই তাদেরকে বের করা সম্ভব না, তুমি একমাত্র পারো, তুমি হেল্প করো বন্ধু, তুমি যদি হেল্প করো তাহলে এই ১৩ জনকে আমরা বাঁচাতে পারবো, এবার বাকিটা আল্লাহ ভরসা। তো এত কিছু শোনার পরে হ্যারি বলে আমি চেষ্টা করে দেখতে পারি বন্ধু, বাট আমি তোমাকে গ্যারান্টি দিতে পারতেছি না। তখন বলে তোমার চেষ্টাটাই যথেষ্ট, তোমার হেল্পই আমাদের দরকার, তুমি রাজি হয়েছো, এজন্য আমরা আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ জানাই। এর পরের সিনে আমরা দেখতে পারি যে সামান নামে একজন ডুবুরি সেই ১৩ জন বাচ্চার জন্য কিছু ডুবুরি শুট এবং অক্সিজেন নিয়ে সেই পথ দিয়ে রওনা হয়। কিন্তু ওই পথটা এতই আঁকাবাঁকা এবং এতটাই গভীর এবং এতটাই অন্ধকার যে সে যাওয়ার সময় তার অক্সিজেনের লাইন খুলে যায় এবং সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সে সাথে সাথেই সেখানে মারা যায়। আসলে
মারা যাবে না কি করবে বলো? সবাই তো আর ওই পথ দিয়ে যেতে পারে না। কারণ পথগুলা এত সরু এবং এতটাই চিকন, সবাই তো ভাবে যে নিচ দিয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে বের করে চলে আসবে। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। কারণ পানির কারণে ওই জায়গায় এত বেশি প্রেশার ছিল এবং পাহাড়ের গুহগুলো অনেক চিকন হয় এবং আঁকাবাঁকা হয় এবং অনেকটাই সরু হয়, যেখান দিয়ে একটা মাত্র মানুষ বের হতে পারে। ২ টা মানুষ বের হওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তো এই একটা ব্যাড সিচুয়েশন দিয়ে, মানে একটা মর্মান্তিক সিচুয়েশন দিয়ে আমরা বুঝতে পারি যে যেখানেই যাবা সেখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনেক ভিতরে ঢোকা যাবে না কখনোই গাইড ছাড়া, এবং পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম ছাড়া আসলে গুহার মধ্যে ঢোকাটা ভালো হবে না, খারাপই হবে। বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তো এই ঘটনাটা যখন জন, রিক এবং হ্যারি জানতে পারে যে ওইখানে একজন মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র অক্সিজেন নিয়ে যাওয়ার সময় আর কাপড় চোপড় নিয়ে যাওয়ার সময়, কিন্তু সেখান থেকে ১৩ জন বাচ্চাকে যে বের করে আনবো সেটা কতটা রিস্ক বুঝতে পারো? তো হ্যারি আবার একটু কচুমুচু করে, তখন জন এবং রিক বুঝায় যে দেখো এটা ছাড়া আর কোনো অপশন কি তোমার হাতে আছে? তখন হ্যারি বলে না, আর কোনো অপশন নাই। তাহলে এটাই আমাদের করতে হবে। তখন হ্যারি বলে হ্যাঁ এটা আমি করতে পারি, বাট গভর্নরকে জানাতে হবে। গভর্নর যদি মাত্র অনুমতি দেয় তখনই আমি সেটা করতে পারবো, এছাড়া আমি এটা করতে পারবো না। তো যেমন কথা তেমন কাজ, তারা ৩ জন মিলে গভর্নরের কাছে যায় এবং গভর্নরকে সবকিছু বুঝিয়ে বলে। তখন হ্যারি বলে যে দেখেন অ্যানেস্থেসিয়ার পরিমাণ যদি একটু ১৯-২০ হয় তাহলে ওইখানেই বাচ্চারা মারা যাবে। তো আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না যে এই ১৩ জন বাচ্চাকেই আমি জীবিত ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কারণ আসার সময় যদি কোনো বিপদ হয় বা এই ১৯-২০-এর কারণে যদি কেউ মারা যায় তাহলে এটার ভার আমি নিতে পারবো না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গভর্নরও চিন্তা করে দেখে যে এছাড়া আর কোনো অপশন নাই। তো গভর্নর তাদেরকে বলে যে এই ব্যাপারটা বাইরের কেউ যেন জানতে না পারে, না পারবে গার্জিয়ান, না পারবে মিডিয়া। এই ব্যাপারটা শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুধু নেভি সিলের মানুষরা, তোমরা ৩ জন এবং আমি, এই কথাটা যেন বাইরে কোনোভাবেই লিক না হয়। তো এই শর্ত সাপেক্ষে গভর্নর অনুমতি দিয়ে দেয়। তো গভর্নরের অনুমতি পেতে পেতে মোটামুটি ১৬ দিন পেরিয়ে যায় এবং ১৬ দিন পরে তাদের মাস্টার প্ল্যান তারা কার্যক্রম শুরু করে দেয় এবং তারা একসাথে বসে, জন, রিক এবং ক্রিস, এরা কেউই ডক্টর ছিল না, ডক্টর ছিল শুধুমাত্র হ্যারি। তাই হ্যারি সবাইকে বুঝিয়ে দেয় দেখো এই সব ছেলেগুলা, মানে ১৩ জন ছেলেকে বের করতে আমাদের টোটাল ৫ ঘন্টা সময় লাগবে এবং এই ৫ ঘন্টার মধ্যে প্রত্যেক ছেলেকে আধা ঘন্টা পর পর এই ইঞ্জেকশন পুশ করতে হবে। যদি এই ইঞ্জেকশনের মাত্রা কমও হয় বেশি হয় তাহলে আমরা রিস্কে পড়ে যাব। তাই এত পরিমাণ মাত্রায় ঠিক আধা ঘন্টা পর পর প্রত্যেকটা ছেলের পায়ে এইগুলো পুশ করতে হবে, মানে থাইতে পুশ করতে হবে। তো যেমন কথা তেমন কাজ, তারা উদ্ধার কার্যক্রমে নেমে যায় এবং তারা প্রথমে প্ল্যান করে যে ওই চেম্বার অফ 9 থেকে, মানে যেখানে যে ১৩ জন শিশু আটকে ছিল সেখান থেকে প্রথমে তারা ৪ জনকে উদ্ধার করে নিয়ে আসবে এবং এই উদ্ধারের জন্য তারা প্রথমে পরায় সুইমিং স্যুট এবং এরপরে তাদের মুখের মধ্যে একটা ট্যাবলেট দেওয়া হয়, যে ট্যাবলেটটার কারণে তাদের মুখের মধ্যে থুতু, মানে মুখের মধ্যে যে পানি থাকে সেই পানিটা শুকিয়ে যাবে। কারণ অজ্ঞান থাকা অবস্থায় যদি এই পানি গলার মধ্যে চলে যায় তাহলে তারা সেখানেই দম আটকে মারা যাবে। এই জন্য তাদের মুখের মধ্যে একটা করে ট্যাবলেট দিয়ে দেওয়া হয়। তারপরে একটা ইনজেকশন পুশ করা হয়, যে ইনজেকশনটা পুশ করার সাথে সাথে বাচ্চাটা অজ্ঞান হয়ে যাবে এবং এরপরে যে সুইমিং স্যুট পরেছিল তা ভালো করে আটকে দেওয়া হয় এবং সর্বশেষে মুখের মধ্যে অক্সিজেন মাস্ক পরানো হয়, যেন এই অক্সিজেন মাস্কটা দিয়ে যখন সে পানির নিচে যাবে যেন সে ভালোভাবে যেতে পারে এবং কোনো রকমের পানি লিক না করে যেন মুখের মধ্যে না ঢুকে। এইদিকে 100% সতর্কভাবে খেয়াল রাখা হয়। এরপর হাত পা দড়ি দিয়ে ভালো করে বেঁধে অজ্ঞান করে পানির নিচ দিয়ে নিয়ে যাবে। ভাবতে পারো এটা কত কঠিন কাজ? এটা ভাবতে গেলে তো আমার হাত পা শিরশির করে উঠতেছে। এই কঠিন কাজটা তারা করতেছে। এরপরেই আমরা দেখতে পারি যখন একের পর এক বাচ্চাকে সেই পানির নিচ দিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আমরা দেখতে পারি যে একটা বাচ্চার জ্ঞান ফিরে আসে এবং এই জ্ঞান ফিরে আসার কারণে তো তারা খুব অবাক হয়ে যায় এবং তাকে সাথে সাথে পানি থেকে তুলে একটা উঁচু জায়গায় বসানো হয় এবং বসানোর পরে যখনই তাকে ইঞ্জেকশন দিতে যাবে আরেকটা, তখন হঠাৎ করে নেভি সিলসের একজনের কাছ থেকে ইঞ্জেকশনগুলো পানির নিচে পড়ে যায় এবং আবার সে জলে ডুব দেয় এবং ডুব দিয়ে অনেক কষ্টে ইঞ্জেকশনগুলো একটার পর একটা খুঁজে বের করে এবং অবশেষে সে খুঁজে পেতে সক্ষম হয় এবং সে উঠে সাথে সাথে সেই বাচ্চাটিকে আবার সে ইঞ্জেকশন পুশ করে এবং বাচ্চাটি সে আবার অজ্ঞান হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে প্রথম 4টা বাচ্চাকে সেই চেম্বার অফ 9 থেকে পানির নিচ দিয়ে আনতে তারা সক্ষম হয়।
এরপরেই আমরা দেখতে পাই যেহেতু গভর্নর বাচ্চাদের অজ্ঞান করে পানির নিচ দিয়ে আনতেছে, এই খবরটা বাইরে যেহেতু জানে না, তো একের পর এক বাচ্চাকে পানির নিচ দিয়ে আনার সাথে সাথে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে এবং ছাতা দিয়ে ঢেকে সাথে সাথে হেলিকপ্টার দিয়ে তাদেরকে হসপিটালে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। এইভাবে একের পর এক বাচ্চাদের বের করে আনার প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পারি শেষ দিনে ঝুমঝুমিয়ে আবার সবকিছু অন্ধকার করে আবার বৃষ্টি পড়া শুরু হয় এবং যেই ফুটোগুলো ছিল পাহাড়ে সেই ফুটো দিয়ে পানি আবার সেই গুহার মধ্যে পড়তে শুরু হয় এবং এইটা দেখে তো সবাই খুব অবাক হয়ে যায় যে এখন কি হবে, কারণ পানি তো আবার বাড়া শুরু হয়ে গেছে। কারণ চাষের জমিতে যে পানিগুলা বের করার প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এইজন্য বৃষ্টি হওয়ার কারণে আবার পানি গুহার ভিতরে ঢুকতে শুরু করেছে। এইদিকে আমরা দেখতে পারি যে বৃষ্টি হওয়ার কারণে ডুবুরিরা সবাই টেনশনে পড়ে গেছে যে কেমনে কি করবে, কিন্তু বাট কিচ্ছু করার নাই। তাদের এটা কাজ, তাদের এটা নৈতিক দায়িত্ব যে যে বাচ্চারা এখনো পর্যন্ত আটকে আছে তাদেরকে তাদের উদ্ধার করতেই হবে। সো যেমন কথা তেমন কাজ, তারা আবার কাজে লেগে পড়ে এবং তারা ফিরে আবার সেই চেম্বার অফ নাইনে যায় এবং সেখান থেকে একটি বাচ্চাকে বের করে দেওয়ার পরে বাকি থাকে দুইজন, কোচ এবং চাই। চাই যেহেতু একটু ছোট, তার মুখে মাস্কটা বসতেছিল না, এজন্য তাকে বের করতে হচ্ছে সবার লাস্টে। তো এখন আর কিছু করার নাই, এই মাছটা দিয়েই চাইকে বের করতে হবে। তো জেসন কি করে, জেসন বলে যে আমি চাইকে নিয়ে যাচ্ছি, আমি ব্যাপারটা সামলে নিব। তো যেমন কথা তেমন কাজ, জেসন চাইকে নিয়ে বেরিয়ে পড়ে। জেসন চলে যাওয়ার পর সবশেষে রিক কোচকে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে। আসলে পানির নিচে এই দড়িগুলা, চিকন চিকন দড়িগুলা বাঁধার উদ্দেশ্য হচ্ছে যেন পথ চিনতে সুবিধা হয়, যেন যারা যেই পথ দিয়ে গিয়েছে এবং সেই পথ দিয়ে যেন তারা বের হয়ে আসতে পারে। এই জন্যই মূলত পানির নিচে এই দড়িগুলা বাঁধা হয়। তো যখন বের হয়ে আসতেছিল তখন তখন রিক দেখে যে ক্রিস যেই ছেলেটাকে নিয়ে বের হয়ে আসছিল সেই ছেলেটাকে নিয়ে চেম্বার অফ 4 পর্যন্ত এসেছিল এবং সেইখানে উঠে সে বসে আছে। তখন রিক জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? তখন ক্রিস জানায়, আমি যখন পানির নিচ দিয়ে দড়ি ধরে আসতেছিলাম তখন দড়িটা হঠাৎ করে আমার হাত থেকে ছুটে যায় এবং দড়িটাকে আমি কোনোভাবেই ধরতে পারতেছিলাম না, এই জন্য আমি পথ ভুলে গেছি, এই জন্য আমি এখানে উঠে বসে আছি। তখন রিক বলে যে তুমি কোনো টেনশন করো না, পিছনে হ্যারিস এবং নেভি সিলসের লোকেরা আসতেছে, তারাই তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি চেম্বার অফ 4 পর্যন্ত চলে এসেছো, গুড জব। তো তুমি কোনো টেনশন করো না, তাদের সাথে তুমি চলে আসো। এরপরেই আমরা দেখতে পারি সেখানে হ্যারিস চলে এসেছে এবং এসে দেখে রিক্স অনেক ঘাবড়ে গিয়েছে। তো বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি, তুমি আমার পিছন পিছন আসো। তো এইভাবেই এই শ্বাসরুদ্ধকর অভিযানের মধ্যে দিয়ে সব 13 জন ছেলেদেরকেই তারা উদ্ধার করে এবং আমার আসলে এত খুশি লাগতেছে যে এটা একটা মারাত্মক মুভি। এই মুভিটা আসলে যতক্ষণ আমি দেখেছি ততক্ষণ আমার ভিতরটা যে কিরকম করছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে উদ্ধার কার্যক্রম সব শেষ হয়েছে এবং 13 জনকে জীবিতভাবে সেই গুহা থেকে উদ্ধার করতে পেরেছে এবং গভর্নর সবার কাছে থ্যাংক ইউ বলে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডুবুরিরা এসেছে এবং সবার সহযোগিতায় এবং এখানে যত মানুষ ছিল যারা ছিল তাদের সবার সহযোগিতায় এই উদ্ধার কার্যক্রম সফল হয়েছে, এজন্য তারা সবাই খুশি। পরের সিনেই আমরা দেখতে পাই যে হসপিটালে সেই 13 জন বাচ্চার গার্জিয়ানরা চলে এসেছে এবং সবাই খুব সুস্থ আছে এবং সবাই এদেরকে দেখে অনেক খুশি হয়। কিন্তু মনে আছে বন্ধুরা, শুরুতেই আমরা বলেছিলাম যে চাইয়ের জন্মদিন ছিল, এই 13 জন বাচ্চা সুস্থ হওয়ার পরে চাইয়ের জন্মদিন তারা একসাথে পালন করে এবং তারা খুব ভালোভাবে এই দিনটাকে সেলিব্রেট করে। তো এরই মধ্যে দিয়ে বন্ধুরা এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নতুন কোনো মুভি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।